ভয়েরও একটা ঠিকানা আছে, আর আজ তুমি তার অতিথি। গা ছমছমে পরিবেশে গল্পকথার আসরে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ঝড়ের রাতে। যাচ্ছিলাম রাজস্থান বই আনতে ভূপেন্দ্রের বাড়ি। পড়ি নিচের ক্লাসে, বয়স 12 বছর। বই পড়ার বড্ড ঝোঁক। পাড়াগাঁ জায়গা, বই তেমন মেলে না। আমাদের ক্লাসের একটা ছেলে, নাম তার ভূপেন্দ্রনাথ চক্রবর্তী, বাড়ি নদীর ওপারে সুখপুকুর ঘাট বাওড়। একদিন বললে তার বাড়ি 2-3খানা বই আছে। নাম কি ভেবে বললে, একখানার নাম রাজস্থান। মোটা বই না সরু? মোটা, খুব মোটা। আর যাবি কোথায়? রাজস্থান বইয়ের নাম আমার শোনা আছে। বই দিবি তো? হ্যাঁ দেবি, যদি তার বাড়ি আমি যাই। কিন্তু তাহলে সেদিন বাড়ি ফিরবো কি করে? কেন, সেদিন আমাদের বাড়িতে থাকবে। এই শর্তে রাজি হয়ে বই আনতে যাচ্ছি ভূপেন্দ্রের বাড়ি, নদীর ওপারে। আমাদের স্কুল থেকে 5 মাইল পথ। সময়টা বোধহয় পুজোর পর। দিন ছোট। নদী পার হতে না হতে বেলা গেল। সঙ্গে সঙ্গে নামলো বৃষ্টি। মেঘ অনেকক্ষণ থেকে জমেছিল আকাশে। দৌড়ে গিয়ে একটা আম গাছের তলায় দাঁড়ালাম। ছাতি আনিনি সঙ্গে। এটা বর্ষাকাল নয়। ওবেলা চমৎকার রোদ ছিল। সন্ধ্যার সময় বৃষ্টি নামবার কোনো সম্ভাবনাই দেখা যায়নি। আমতলায় খানিকটা দাঁড়িয়ে বুঝলাম, আম গাছের শাখাপত্র বৃষ্টির জল থেকে বাঁচাতে পারবে না। বাড়ি ঘর আছে কিনা দেখবার আগ্রহে এদিক ওদিক চেয়ে দেখি, কিছু দূরে আম বাগানের ফাঁকে একটা পুরানো কোঠা বাড়ি, যেন বৃষ্টির মধ্যে আবছায়া দেখা যাচ্ছে। এক দৌড় দিলাম বাড়িটা লক্ষ্য করে, এবং সর্বাঙ্গ ভিজে জুবড়ি হয়ে খুড়মুড় করে বারান্দার দোর ঠেলে বাড়ির মধ্যে ঢুকে পড়লুম। বাড়ি কাদের, কে আছে না আছে সেখানে, এদিকে আমার কোনো লক্ষ্যই নেই। কে যেন একজন বারান্দার উকোণ থেকে রুক্ষ স্বরে বলে উঠল, কে হে তুমি? চমকে চেয়ে দেখি, একজন বুড়ো মানুষ একটা মাদুরের ওপর ঝুঁকে বসে কি করছিল। মুখ ঈষৎ তুলে আমার দিকে চেয়ে প্রশ্নটা করছে। অপ্রতিভের সুরে বললাম, আমি একজন স্কুলের ছেলে, সুখপুকুর যাব। সুখপুকুর যাবে তো এখানে কি? আগে বৃষ্টিটা এলো কি না, ওই আমতলায় দাঁড়িয়ে ভিজছিলাম। কোন আমতলা? ওই যে ওই রাস্তার ধারে। ভালো আম, বড্ড ভালো আম ওর। এই কথাটা যেন আমি ছেলে মানুষ হলেও কানে কেমন একটু অসংলগ্ন ঠেকল। তবুও প্রবীণ ব্যক্তির কথার প্রতি
শ্রদ্ধা ও সম্মান দেখানোর জন্যে বললাম, ও ও কি ও মানে কি ও? আমি অবাক, চুপ করে রইলাম। অন্যায় কথা বলে ফেলেছি নাকি? ও বলা উচিত হয়নি? তোমার নাম কি হ্যাঁ? আগে দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এ দুলাল, আদরের দুলাল। কোন ক্লাসে পড়া হয়? 6 ক্লাসে। 6 ক্লাসে? আগে হ্যাঁ, 6 ক্লাসে। কি আশ্চর্যের কাণ্ড! এই কথার পর বৃদ্ধের রাগী মেজাজ হঠাৎ শান্ত হয়ে গেল। নয়তো আমি সত্যিই ভাবছিলাম বৃষ্টি একটুখানি থামলেই এখান থেকে চলে যাব, যা থাকে কপালে। এমন রাগী লোকের ঘরে থাকবার কোনো দরকারই নেই। বুড়ো শান্ত হয়ে বললে, 6 ক্লাসে পড়ো? আচ্ছা, এসো, বসো এখানে, বসো। 6 ক্লাসে অধ্যয়নের অধিকার বর্গে আমি গিয়ে মাদুরটার একপাশে বসলাম। নাম কি? আবার বিনীতভাবে নামটি বলি। কিছুক্ষণ সব চুপচাপ। বাইরে বেশ অন্ধকার হয়ে উঠেছে। বৃদ্ধ বললেন, খাবে কিছু? আগে না। না কেন? খাও না, খাও। ওই কোণে উঠে গিয়ে দেখো, শুকনো নারকোল আছে, নিয়ে আসো। দা দিয়ে দিচ্ছি কেটে, খাও। আমি আমি ঝুনো নারকোল কুড়তে জানি নে। জানো না? গেরস্ত ঘরের ছেলের সব জানা দরকার। তবে খাবে কি? আর তো কিছু নাই। থাকগে, খাবো না কিছু। না না, তা কি হয়? তা কি হয়? ছেলে মানুষ, খিদে পেয়েছে বই কি? ওবেলা তো কখন খেয়ে বেরিয়েছো? পুকুর যাচ্ছিলে? আগে হ্যাঁ। কেন? ওখানে কি ছিল? একখানা বই আনতে। কি বই? ওই যে রাজস্থান বলে একটা বই। বৃদ্ধ রাগের সুরে বললেন, হ্যাঁ হ্যাঁ, রাজস্থান জানি জানি। অমন করে বলে নাকি? একটা বই ওটা? ও কিরকম কথা? রাজস্থানের নাম কে না জানে? তুমি বুঝি 6 ক্লাসে পড়ো আর কেউ কিচ্ছুটি জানে না? আমার এবার রাগ হলো, ভয়ও হলো। না, এখানে আর থাকা নয়। এরকম বদমেজাজি বুড়োর কাছে কেউ থাকে? বুড়ো আবার তখনই সুর নরম করে বললে, যাকে ছেলে মানুষের সঙ্গে আর কি হবে বকে? এখন খাবে কি তাই বলো দেখিনি? আপনি যা বলেন। তাই তো, কিছুই ঘরে নাই। আপনি কি খাবেন? আমি ও বেলার পান্তা ভাত আছে, নেবু দিয়ে, তাই খাবো। এসো, ভাগ করে দুজনেই খাই। সত্যি আমার বড় খিদে পেয়েছিল। কোন সকালে খেয়ে বেরিয়েছিলুম বাড়ি থেকে। পান্তা ভাতই সই। বুড়ো আমাকে বড় খাটালে। হাঁড়ি পেরে আনলাম ওর কথায়। কলার পাতা কেটে আনলে, ভাত বাড়িয়ে নিলে, কিছু তরকারি নেই, শুধু নুন আর ভাত। গপ গপ করে বুড়ো গিলতে লাগলো সেই ভাত। নেবু দিয়ে খাবে বলেছিল, তাই বা কই? তাহলেও তো হতো। কোনো রকমে খাওয়া শেষ হলো। আমার তখন ভয় হয়েছে। বৃদ্ধ নিদ্রিতাবস্থায় আমার গলা টিপে না মারে। সুতরাং
যখন বুড়ো বললে, ঘুমিয়ে পড়ো এবার। তখন আমার মনে ভয় ও অস্বস্তি দুই এসে জুটল। বললাম, শোবো? কোন ঘরে? ঘর? ঘর তো মোটে ওই একটা। এটা এটা তো দালান। হালানো যা, ঘরও তাই। ওখানে মাদুর পেতে নাও, ওই ওই দেওয়ালের কোণে মাদুর আছে। আপনি শোবেন না? না, আমি কাজ করছি, দেখছো না? এতক্ষণ কিছুই দেখিনি লক্ষ্য করে। এইবার একটু কৌতূহলের সঙ্গে চাইতেই তিনি বললেন, যাও যাও, শুয়ে পড়ো, এদিকে তাকাতে হবে না। আমি ভয়ে ভয়ে শুয়ে পড়লাম বটে, কিন্তু আমার চোখ কান দুই রইল বুড়োর দিকে। আমি ঘুমুলাম না, ঘুম আমার হলোও না। শুয়ে আর চোখে বুড়োর দিকে চেয়ে রইলাম। বুড়ো কি যে করছে অনেকক্ষণ অবধি আমি ঠাউর করতেই পারলাম না। অবশেষে মনে হলো বুড়ো ছবি আঁকছে, খুব মন দিয়ে ঝুঁকে পড়ে ছবি আঁকছে। ভালো করে দেখবার সাহস আমার হয়নি। ছবি আঁকছে নিশ্চয়ই, সেটা বুঝতে পারলাম। আমারও ঘুম হলো না। বুড়ো প্রায় রাত 3টে পর্যন্ত ছবি আঁকলে। ভোরবেলা কিছু আগে ঘুমিয়ে পড়ল, আমিও ঘুমিয়ে পড়লুম। জেগে উঠে দেখি রোদ উঠেছে। বুড়ো তখনও ওঠেনি। আস্তে আস্তে উঠে বুড়োর মাদুরের কাছে এসে দেখি মাদুরের ওপর মাটির খুঁড়ি অনেকগুলো সারি সারি সাজানো, তাতে নানা রকমের রং। সরু মোটা কতকগুলো তুলি একটা পিঁড়িতে কাত ভাবে সাজানো। কতকগুলো তুলি মাদুরের ওপর ছড়িয়ে পড়ে আছে, আর সামনে একখানা তক্তার ওপর পেরেক দিয়ে আঁটা কাগজ, কিংবা চটের ওপর একখানা যা ছবি। ছবিখানা কোনো একটি মেয়ের। কার এমন সুন্দর মুখ, এমন বড় বড় টানা চোখ, কি জানি। আধখানা মাত্র আঁকা হয়েছে, তাও সব যেন হয়নি, কিছু কিছু বাকি আছে। কিন্তু এমন সুন্দর ছবি আঁকতে পারে এই বুড়ো। এমন ছবি যে মানুষ আঁকতে পারে সে বিশ্বাস আমার ছিল না। ক্লাসে ইন্দু মাস্টারের দেওয়া আতা পাখি চেয়ারের ড্রয়িং আঁকি, তাও মনের মতো হয় না। ভাবি আতা আঁকবো, হয়ে যায় যে জিনিস তাকে বেলও বলা চলে, আমও বলা চলে, হয়তো কুমড়োও বলা যেতে পারে। সুতরাং তলায় আতা বলে লিখে দিতে হয়। কিন্তু এই খিটখিটে মেজাজের বুড়ো এই এমন ছবি আঁকতে পারে? অবাক হয়ে গেলাম। বুড়োকে ডেকে বলবো সে কথা? দরকার নেই, থাক, ঘুমুচ্ছে ঘুমুক, আমার বিদায় নেবার সময় হয়েছে। কিন্তু ঘুমন্ত বুড়োকে জাগাতেও সাহস হলো না, না জানিয়েই বা যাই কি করে। আবার ভয় হলো বুড়োর ছবি দেখে ফেলেছি, এ কথা ও না জানে। যে বদরাগী আর খিটখিটে, কি জানি হয়তো মেরেই বসবে। বাইরে আম গাছটার তলায় গিয়ে বসলুম। আধ ঘন্টা পরে ঘরের মধ্যে শব্দ পেয়ে বুঝতে পারলাম বুড়ো উঠেছে। তখন আমি আস্তে আস্তে পা টিপে
ঘরের মধ্যে ঢুকলাম। বুড়ো মাদুরের ওপর বসে ছবিখানা দেখছিল। চমকে উঠে পেছনে চেয়ে বললে, কে? আগে আমি। ও, তুমি এখনো যাওনি? আপনি ঘুমোচ্ছিলেন, না দেখা করে। ঠিক ঠিক, তুমি বেশ ভালো ছেলে, ভালো ছেলে। তাহলে আমি যাই এখন? আমার ছবি দেখেছো? আগে, হ্যাঁ আগে। আচ্ছা, এসো দেখবে। আমি দেখলুম অনেকক্ষণ ধরে। বুড়ো বললে, কিরকম হয়েছে? খুব ভালো। ভালো লেগেছে? আগে, তার বলতে কখনো এমন দেখিনি। আচ্ছা, তুমি এখন যেতে পারো। দাঁড়াও দাঁড়াও, কি খাবে সকাল বেলা? আগে কিছু না, আমি যাদের বাড়ি যাচ্ছি সেখানে খাবো। না না, তা আবার হয় নাকি? পান্তা ভাত হাঁড়িতে ছিল। আগে না, সব খেয়েছি কাল দুজনে। নারকোল একটা নিয়ে আসো, কেটে দি। আগে, আপনাকে কষ্ট দেব না, আমি খাবো না কিছু। বলেই হন হন করে বেরিয়ে পড়লুম বাড়ি থেকে। বুড়ো দেখি পেছনে ডাকছে, ও খোকা শোনো, ও খোকা, যেও না, যেও না, শোনো। আমি পিছন ফিরে চেঁচিয়ে বলি, আগে আমি নারকোল খাবো না। সেই দিনই বিকেলে বই নিয়ে আসবার পথে বুড়োর ওখানে যেতে বড় ইচ্ছে হলো। বুড়োকে দেখবার জন্যই ঘরের জানলায় উঁকি ঝুঁকি মারি। বুড়োকে কিন্তু দেখতে পেলাম না, ঘুমুচ্ছে নাকি। ফিরে আসছি এমন সময় কে ডাকলে। কে? বললাম, আমি। শোনো খোকা, শোনো। গেলাম। বুড়ো বালিশ ঠেস দিয়ে চোখ বুজে বসেছিল। আমায় বললে, আজ রাতে এখানে থেকে যাও। থাকবো না। কেন? থাকো, আজ তোমাকে নারকেল খাবো, চিড়ে খাবো। কি স্নেহের সুর ওর কথার মধ্যে। সে রাতেও আমার থাকার ইচ্ছা ছিল সেখানে, কিন্তু আমার বাড়ির লোকের ভয় ছিল, না বলে এসেছি। আমি বললাম, মা বকবে। বুড়ো আমার মুখের দিকে চেয়ে বললে, ঠিক ঠিক, মা রয়েছেন, তাহলে যাও, সাবধানে যেও। নারকেল খেয়ে যাবে না? আমি নারকোল কাটতে জানি নে। আমার হাতে ব্যথা, নইলে আমি তোমাকে নিজেই নারকেল কেটে দিতুম। আমি চলে এলাম বটে, কিন্তু বুড়োর কথা ভুলতে পারলাম না কতদিন। অনেক দিন কেটে গেল। বালক থেকে আমি হয়ে উঠেছি যুবক। পাথুরে ঘাটার এক বড় লোকের বাড়ি যাতায়াত করি। সেখানে মস্ত বড় একখানা অয়েল পেন্টিং ছবি দেখে হঠাৎ চমকে উঠলাম। এই ছবি যার, তাকে আমি কোথায় দেখেছি। বাড়ির লোককে বললাম, ইনি কে? তারা বললে, একে চেনেন নাকি? ইনি বিখ্যাত চিত্রকর দুর্গাচরণ সান্যাল। একে নিয়ে খবরের কাগজে হইচই হয় খুব। দুর্গাচরণ সান্যাল? নামকরা লোক,
বড় বৈঠকখানায় যত অয়েল পেন্টিং দেখবেন সব ওর করা। 1,500-2,000 টাকা নিতেন ছবি পিছু। সব বড় লোক খদ্দের ছিল। এ ছবি তার নিজেই এঁকেছিলেন। মেজবাবু বেঁচে থাকতে শিল্পীর নিজের ছবি অনেক টাকা খরচ করে আঁকিয়ে নেন। আপনি একে চিনতেন? আমি কোথায় যেন একে দেখেছি, ঠিক মনে করতে পারছি নে। ইনি থাকতেন কোথায়? থাকতেন কলকাতাতে, বরানগরে। শেষ বয়সে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। এত টাকা রোজগার ফেলে বড় বড় মক্কেল ছেড়ে দিয়ে কোথায় যে চলে গেলেন তার কোনো সন্ধানই পাওয়া যায়নি। সে আজ 20-25 বছর আগের কথা, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। খবরের কাগজে হইচই হয় তার অন্তর্ধান নিয়ে। অত নামকরা আর্টিস্ট, সে এক রহস্য সেকালের। আমার হঠাৎ মনে পড়ল, চিত্রশিল্পী দুর্গাচরণ সান্যালের রহস্য আমি জানি। সুখপুকুর ঘাটবাউড়ের সেই বুড়ো, সেই ঝড় বৃষ্টির রাত্রি, সেই অপূর্ব ছবি, আধা আঁকা সেই ছবিখানা। আপনারা এতক্ষণ গল্পকথার আসরে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ঝড়ের রাতে। গল্প পাঠে ছিলেন আমি, রীতা পালচন্দ্র, এবং আর আমি বুড়োর ভূমিকায় পার্থপ্রতিম চন্দ্র। কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রকম আরো অনেক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের পরবর্তী গল্প সবার প্রথমে আপনি শুনতে পান। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে, মন ছুঁয়ে গেলে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। তাহলে আজ আসি। গল্প শোনা হবে, অনেক কথা হবে গল্প কথার আসরে, অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।